আবাসন ভাতা সহ 4 দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইলে সমাবেশ ও গণ অনশনের ডাক, পুলিশের হামলার দিনকে কালো দিবস ঘোষণা। খরস্রোতা পদ্মায় ধুধু বালুচর, ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে হারিয়ে যায় অর্ধেক নদী। জীবন জীবিকায় টান, গঙ্গা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ রাখতে চায় বাংলাদেশ। নদীতে বিলীন বাঁধের একাংশ শরীয়তপুরের ঝুঁকিতে, পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকা, দ্রুত টেকসই ড্যাম নির্মাণের পরিকল্পনা। 2 দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10,000 কন্টেইনার। দুর্ঘটনা এড়াতে নিলামে বিক্রির আদেশ, ধ্বংস করা হবে বিপজ্জনক পণ্য, 6 মাসে নিষ্পত্তির আশা কাস্টমসের। সকালের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। 4 দফা দাবি আদায়ে সকাল 10টায় গণসমাবেশের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। সরকার দাবি মেনে না নিলে বাদ জুমা শুরু হবে গণ অনশন। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়া পুলিশের হামলার দিনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন ছাত্রদল নেতা। স্লোগান আর গানে দাবি আদায়ের সংকল্প। দিনরাত একাকার, ঘুম নেই, চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও আঁকড়ে আছেন রাজপথ। 4 দাবিতে বুধবার বেলা 11টায় আন্দোলনের শুরু, আর থামেনি। সড়কে টানা অবস্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উদ্বাস্তুর মতো আমাদের থাকতে হয়, মেসে পুরান ঢাকার গেঞ্জি পরিবেশে, মানে যেখানে আসলে স্যাঁতসেঁতে পরিবেশ, থাকাই যায় না, এরকম একটা পরিবেশে আমাদেরকে থাকতে হয়। দাবিগুলো আদায় হয়ে যাবে, তারপরে আমরা পরের টেবিলে ফিরে যাব। আন্দোলনের কৌশল নিয়ে বৃহস্পতিবার রাতে দফায় দফায় সভা করেন শিক্ষক শিক্ষার্থীরা। মধ্যরাতে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল 10টায় কাকরাইল মোড়ে হবে গণসমাবেশ। দাবির পক্ষে সুস্পষ্ট বার্তা না পেলে জুমার পর শুরু হবে গণ অনশন। সাবেক এবং বর্তমানদের সমাবেশ হবে সকাল 10টায়। বাদ জুমা আমাদের সামনে আর কোনো গত্যন্তর নেই, আমরা গণ অনশনে বসে যাব। তথ্য উপদেষ্টার শরীরে বোতল নিক্ষেপ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, আগে শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার বিচার করতে হবে, তারপরই কেবল বোতল কাণ্ডে জড়িত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে পুলিশরা আমার শিক্ষক এবং শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে, তাদের বিচার নিশ্চিত হওয়ার আগে ওই শিক্ষার্থীকে গ্রেফতারের চেষ্টা করা যেন না হয়। পুলিশের হামলার দিনটিকে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা। 14 মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি। আবাসন সংকট নিরসন, আর্থিক বৈষম্য দূর করা সহ 4 দফা দাবিতে বুধবার ক্যাম্পাস থেকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে পৌঁছলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এরপর সড়ক অবরোধ করে সেখান থেকেই চলছে আন্দোলন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। একসময় দুরন্ত হয়ে ছুটে চলা পদ্মা এখন বিগত যৌবনা। উজানে ভারতের ফারাক্কা ব্যারেজের প্রভাবে 4 দশকে শুষ্ক মৌসুমে নদীটির আয়তন কমেছে 50%। মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা। বহুমাত্রিক প্রভাব পড়ছে উত্তরের জনপদ থেকে সুন্দরবন পর্যন্ত। এমন প্রেক্ষাপটে আগামী বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। পানি সম্পদ উপদেষ্টা জানাচ্ছেন, গ্যারান্টি ক্লজ সহ চুক্তি নবায়নের রূপরেখা এগিয়ে রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, আর বাকি কাজ সম্পন্ন করবে রাজনৈতিক সরকার। মওদুদ রানাকে সঙ্গে নিয়ে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুস সালাম। যে নদী জালের মতো ঘিরে রাখত সবুজ প্রান্তর, অপার জলের সেই আধার এখন আর আশার আলো দেখায় না পদ্মাপাড়ের বাসিন্দাদের। পরিবেশ প্রতিবেশ তো বটেই, ছন্দপতন মানুষের জীবন জীবিকায়। শুকনো নদীতে মাছ টাছ হয়েছে না, জেলেরা মাছ আর মারছে না। কষ্ট তো হবেই, যেহেতু আগে
10 কেজিতে 20 কেজি মাছ পেতাম, এখন দেখা যায় যে 5 কেজি থেকে 6 কেজি এরকম মাছ পেছি। কিছু কিছু জায়গাতে পানি থাকে কিন্তু ওগুলো 2-3 দিন পরে শুকায় যায়। বালুতে তো আবাদ হবে না, কৃষকও মানে ফসল পায় না, মাছ ধরতে পারছে না পানি না থাকাতে। গবেষণার তথ্য বলছে 1984 সালের তুলনায় শুষ্ক মৌসুমে অর্ধেক আয়তন হারিয়েছে পদ্মা নদী। আর এই জন্য দায়ী করা হয় 50 বছর আগে বাংলাদেশ সীমান্তের 18 কিলোমিটার দূরে গঙ্গার উপর নির্মিত ফারাক্কা ব্যারেজকে। উজানে ভারত পানি প্রত্যাহার করায় অস্তিত্ব সংকটে কেবল পদ্মেই নয়, মরে গেছে কিংবা মৃতপ্রায় গড়াই বড়ালের মতো অনেক শাখা উপশাখা নদী। বিশেষজ্ঞরা বলছেন উত্তরের জনপদ থেকে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবন পর্যন্ত জীববৈচিত্র্য আর জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে ফারাক্কা ব্যারেজ। এখন ব্রহ্মপুত্র দিয়ে শুকনো মৌসুমে 1,20,000, 1,30,000, 1,40,000 কিউসেক আসে। গঙ্গা দিয়েও সেই পরিমাণ পানি আসতো। এখন ভাগে যদি চুক্তি অনুযায়ী তারা পানি দেয় তাহলে 35,000 কিউসেক পাওয়া যায়। 1975-এর প্রথম যখন ভারত পানি প্রত্যাহার করা শুরু করে, তারপরে হঠাৎ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বাড়ে। এখন এটার অবস্থা আরো সঙ্গীন হয়েছে। এদিকে গঙ্গার পানি বন্টনে 30 বছর মেয়াদী চুক্তিও শেষ হতে যাচ্ছে আগামী বছরের ডিসেম্বরে। তাই চুক্তি নবায়নে এখন থেকেই উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই চুক্তিটা নবায়নের কাজ এখন থেকেই করতে হবে। নবায়ন এবং নবায়ন করার পরে কে কতটা পানি পাবে এটা নির্ভর করবে দুই দেশের মধ্যে রাজনীতিবিদরা কতটুকু সাকসেসফুলি নেগোশিয়েট করতে পারে। আমাদের দিক থেকে চেষ্টাটা হবে যে যাতে পানিটাকে পানির বিষয় হিসাবেই দেখে কূটনৈতিক দক্ষতা যতটা আছে সেটাকে সর্বোচ্চ কূটনৈতিক দক্ষতা দিয়ে চেষ্টা করতে হবে। পানি সম্পদ উপদেষ্টা জানালেন, গঙ্গা চুক্তি নবায়নে প্রাথমিক পর্ব এগিয়ে রাখবে অন্তর্বর্তী সরকার, বাকি কাজ করতে হবে পরবর্তী সরকারকে। প্রক্রিয়া যেটা আমরা করব তা হচ্ছে সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং মতামতগুলো, বিশেষজ্ঞদের মতামতগুলো নিয়ে আগামীতে চুক্তি রিনিউয়ালের ক্ষেত্রে আমাদের কি বক্তব্য হতে পারে সেটার একটা প্রস্তুতি আমাদের আছে। হ্যাঁ, এটা হয়তো আবার বিশেষজ্ঞদেরকে নিয়ে আমরা একটু ফাইন টিউন করে নিই। বাংলাদেশের হিস্সাটা যেন বাড়ে সে কথা তো অবশ্যই বলা হবে। একটা গ্যারান্টি ক্লজের কথা আমরা বলছি বলা হবে, কিন্তু চুক্তিটা তো আমাদের সময় স্বাক্ষরিত হবে না। এটা আসলে রাজনৈতিক সরকারকে এসে এই কাজটা এগিয়ে নিতে হবে। ফারাক্কা ব্যারেজের কারণে সেচের পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের অন্তত 6 কোটি মানুষ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর পূর্বে শরীয়তপুরের জাজিয়ায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি এক সমীক্ষা শেষে ওই এলাকার 2 কিলোমিটার বাঁধ এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাবাসী বলছেন এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পার্শ্ববর্তী হাটবাজার, বসতভিটা, পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকায় ভাঙনের কবলে পড়বে। শিগগিরই টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানান কর্তৃপক্ষ। বিএম ইস্টাফিলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ধীরগতিতে ভাঙছে পদ্মা, নদীগর্ভে এরই মধ্যে বিলীন বাঁধের একাংশ। শরীয়তপুরে জাজিরা উপজেলা পদ্মা সেতু সংলগ্ন এলাকায় 2 কিলোমিটার বাঁধ এলাকা ঝুঁকিপূর্ণ। সম্প্রতি এক সমীক্ষা শেষে এমন তথ্য দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে ধীরগতির ভাঙনে বাঁধের অনেক অংশ ভেঙে গেছে। এলাকাবাসী বলছেন এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নিলে পার্শ্ববর্তী হাটবাজার, বসতভিটা, পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড, ক্যান্টনমেন্ট সহ বিস্তীর্ণ এলাকা ভাঙনের কবলে পড়বে। বর্ষা যে দ্রুত স্রোত আইব, ওই স্রোতে মনে করেন 2-3 কারণে একবারে ডেবে যাবো। আমরা খুব অসহায় আছি, এই জায়গা বাংলা আমরা কই যাম, কই করবো। সম্পত্তি যা সব চলে গেছে, যাওয়ার পরে যেরকম আমরা এই জায়গাটা খালি পাইছি, এই জায়গায় যেরকম আমরা ঘর ধরে হালাইছি, এখানে মনে করেন ইফারও ভাঙতাছে। এই প্রজেক্টে প্রায় 800-র উপরে পরিবারের বসবাস, এগুলো আমরা সকলেই এখানে হুমকির মুখে আছি। শীঘ্রই টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। যেহেতু এটা আরও 10-15 বছর আগে কাজটা হয়েছে, সেহেতু এবং বর্তমান যে প্রেক্ষাপট, সব কিছু প্রেক্ষাপট মিলে এই জায়গাটা হচ্ছে এখন ঝুঁকির মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের চলমান প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করে এখানেও আমরা একদম পার্মানেন্ট করার আমাদের পরিকল্পনা রয়েছে। 2010-11 অর্থবছরে পদ্মা সেতুর পূর্বে 2 কিলোমিটার বাঁধ নির্মাণে ব্যয় হয় 110 কোটি টাকা। সময় সংবাদ, শরীয়তপুর। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমদানি পণ্য ভর্তি 10,000 কন্টেইনার নিলামে বিক্রির এবং বিপজ্জনক পণ্য ধ্বংস করতে বিশেষ আদেশ জারি করেছে সরকার।
জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এই আদেশের ফলে 3 দফা নিলাম না ডেকে প্রথম দফায় সর্বোচ্চ দরদাতার কাছে পণ্য বিক্রি করতে পারবে কাস্টমস কর্তৃপক্ষ। এই অবস্থায় দীর্ঘদিন ধরে আটকা এসব কন্টেইনার আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তির আশা কাস্টমসের। শাখাউচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 20 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা জরাজীর্ণ এসব কন্টেইনার বন্দরকে যেমন দুর্ঘটনা ঝুঁকিতে ফেলছে, তেমনি দখল হয়ে আছে বন্দরের গুরুত্বপূর্ণ স্থান। বারবার চিঠি দেওয়া হলো, মামলা সহ নানা জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস শত শত কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই এসব কন্টেইনার নিলামে বিক্রি করতে পারছিল না। এই অবস্থায় বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুত নিলাম এবং বিপজ্জনক পণ্য ধ্বংসের বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। জটিলতার কারণে এগুলো পড়ে আছে, কোনোভাবে এটা আসলে এই জটিলতা থেকে উত্তরণের অন্য কোনো উপায় নাই। সেই জন্য এই অধ্যাদেশটাই হলো একমাত্র সহজ উপায়, যার মাধ্যমে দ্রুত এগুলো অপারেশন হয়ে যাবে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 40,708 টিউস। এর মাঝে দীর্ঘদিনের নিলামযোগ্য কন্টেনার রয়েছে 10,000-এর বেশি। অথচ বন্দরের 30% জায়গা খালি রাখতে হয় কন্টেনারবাহী লরি এবং পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচলের জন্য। কিন্তু নিলাম জটিলতায় কন্টেনারগুলো আটকা পড়ায় তা সম্ভব হচ্ছে না। আগে যে কোনো পণ্য নিলামের ক্ষেত্রে কাস্টমসের বেঁধে দেওয়া দরের 60% বেশি বিড করতে হতো ব্যবসায়ীদের, কিন্তু এর চেয়ে দর কম হলে আরও দুবার নিলামের সুযোগ থাকতো। ফলে নিলামের দীর্ঘসূত্রিতায় আটকে যেত সব ধরনের পণ্য। তবে বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতা পেয়ে যাবে নিলামে তোলা পণ্য। সর্বোচ্চ দরদাতা হয়ে মালটা নেওয়ার আশা করতে পারতেছি এবং আশা করি এটা কার্যকর হলে আমরা খুব দ্রুত পণ্য ডেলিভারি নিব এবং বন্দরও যানজট থেকে মুক্ত হবে। চট্টগ্রাম পোর্টে যে কন্টেইনার জট, ওই জট থেকে অবশ্যই মুক্ত হবে বলে আমি আশা করি। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ পেয়ে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা। প্রথম দিন থেকেই শুরু হয়েছে নিলামে পণ্য বিক্রির তোড়জোড়। আগামী 6 মাসের মধ্যে এসব কন্টেইনার ভর্তি পণ্য নিলামে বিক্রি করতে চায় তারা। বিশেষ আদেশ জারি না হলে এটা 5-7 বছরও লাগতে পারতো। আর এখন যে আদেশটা জারি হয়েছে, আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা একটা বড় সংখ্যক কন্টেইনার আমরা নিলামের মাধ্যমে খালাস করতে পারবো। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরে বিভিন্ন শেড ও ইয়ার্ডে 1,835টি 20 ফুট এবং 3,806টি 40 ফুট সাইজের পণ্য বোঝাই কন্টেইনার এবং কয়েক হাজার মেট্রিক টন বাল্ক পণ্য রয়েছে নিলামের অপেক্ষায়। এর বাইরে 400-এর বেশি কেমিক্যাল বোঝাই কন্টেইনার বন্দরকে ঝুঁকির মধ্যে ফেলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরও থাকছে। আগেভাগে কোরবানির পশু কিনতে খামারে খামারে ভিড়। বাজার অস্থিতিশীল না হলে লাভের আশা খামারিদের। অবৈধ পথে দেশে গরু প্রবেশ ঠেকাতে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। 2 সপ্তাহ পর থেকে শুরু হবে কোরবানির পশুর হাট। তাই শেষ সময়ে পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মানিকগঞ্জের খামারিরা। তারা জানান, গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ অনেক বেড়েছে। ঈদের আগে বিদেশ থেকে পশু আমদানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান খামারিদের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও মোহাম্মদ রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে পশু হৃষ্টপুষ্ট করছেন মানিকগঞ্জের খামারিরা। পশুকে খাওয়ানো হচ্ছে ঘাস, ভুসি, খোল, খড়সহ নানা প্রাকৃতিক খাবার। খামারিরা বলছেন, ঈদ ঘনিয়ে আসায় পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ অনেক বেড়েছে। ঈদের আগে পশু আমদানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান তাদের। ন্যাচারাল জিনিস বেশি খাওয়াইয়া আমি দিন রাত ধরে পরিশ্রম করতেছি, পয়সা পাতি উপার্জন করতে পারি, বেশি দামে বিক্রি করতে পারি। অতিরিক্ত গরম যদি অন্য কোনো খাদ্য দেই তাহলে গরু স্টক করতে পারে। ওষুধপত্র খাওয়াই না আপনার, আর এই কাঁচা ঘাস খাওয়াই, এই তো আমার খাদ্য। বেশি টাকাতে খাদ্য কিনে গরু খাওয়াইতে পারি, আমরা ওইরকম ভালোভাবে মুনাফা পাই না। বাইরের থেকে গরু না আসে, বাইরের থেকে, এটা আমাদের অনুরোধ সরকারের কাছে।
প্রাণী সম্পদ বিভাগ বলছে জেলায় কোরবানির চাহিদার বিপরীতে উদ্বৃত্ত রয়েছে পশুর সংখ্যা। জেলায় 30,977টি পশু উদ্বৃত্ত রয়েছে। কোনোভাবেই যেন স্টেরয়েড সহ বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ যেগুলি দ্বারা মাংসের কোয়ালিটি নষ্ট হয়ে যায় সে সমস্ত বিষয়ে যেন খাবার না প্রদান করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জে 13,295টি খামারে ঈদুল আজহার জন্য 83,104টি পশু প্রস্তুত করা হচ্ছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা খামারিদের। বাজার মূল্য ঠিক থাকলে লাভের মুখ দেখার আশা তাদের। আর পছন্দ ও সাধ্যের মধ্যে পশু বেছে নিতে আগেভাগেই খামারে খামারে ভিড় করছেন ক্রেতারা। এদিকে খামারিদের সুরক্ষা দিতে অবৈধ পথে দেশে গরু প্রবেশ ও মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সতর্ক প্রাণী সম্পদ অধিদপ্তর। MS আরিফিনের রিপোর্ট। কোরবানির ঈদের বেশ কয়েকদিন বাকি থাকলেও আগেভাগেই পছন্দের গরু বেছে নিতে রাজধানীর লালমাটিয়া থেকে কেরানীগঞ্জের একটি খামারে এসেছেন মোহাম্মদ রফিক। কোরবানির হাটের ঝক্কি এড়াতে খামার থেকেই গরু কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজকে এখানে কিনতে আসছি, যদি আমার হয়ে যায় তাহলে আমি ফিরে গেলাম, আমি টেনশন মুক্ত। মাঝখানে তো এসে একদিন দেখলাম, আগের দিনে এসে ভাই উঠাই দেন। মোহাম্মদ রফিকের মতো যারা কোরবানির জন্য সুস্থ গরু ও নিরাপদ মাংস চান তারা ভিড় জমাচ্ছেন বিভিন্ন খামারে। মানসম্পন্ন গোখাদ্যে পশুপালন আর ওজন সঠিক পাওয়ায় হাটের পরিবর্তে দিন দিন বাড়ছে খামারে বেচাকেনা। হাটে গেলে দেখা যায় যে গরুটা বোঝা যায় না যে কিরকম সাইজের, সৌন্দর্য কি খাচ্ছে, সে ফিট খাচ্ছে নাকি। গরু এক্সচেঞ্জ করতে পারতেছেন, এটা আপনি কিন্তু হাটে পারতেছেন না। যাদের বাজেট কম ওরা আপনার কিস্তি হিসাবে টাকা দিতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য, গরু ছাগল মিলিয়ে দেশে এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে 1,24 লাখের বেশি। চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে 20 লাখের বেশি পশু। তবে গোখাদ্যের বাড়তি দাম দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। তারপরও ভালো লাভের আশা তাদের। মার্কেটের অবস্থা আর কাস্টমারের যে চাহিদা এগুলো বাদ দিয়ে যদি আমরা আমাদের অরিজিনাল কস্টিং ধরি, এক একটা গরুতে মনে করেন আমার এখনো 30-40 হাজার 50 হাজার টাকা বাড়তি থাকতে হবে। গতবারের তুলনায় কিছুটা বাড়তি হতেই পারে, কারণ যেহেতু আমাদের গোখাদ্যের দাম দিন দিন বাড়ছে। খামারিদের সুরক্ষা দিতে শক্ত অবস্থানে প্রাণী সম্পদ অধিদপ্তর। সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রবেশ ও মধ্যস্বত্বভোগীরা যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকে নজরদারি বাড়িয়েছে সংস্থাটি। বিজেপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বিভাগ সবাই আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নজরদারি করবে। বহির বাংলাদেশ থেকে গবাদি পশু অনুপ্রবেশের ক্ষেত্রে মোবাইল কোর্ট সহ যত প্রকার আইনি সহায়তা আছে ওনারা অবলম্বন করবেন। কোরবানির পশুর হাটে জরুরি সেবা দিতে পশু চিকিৎসক দল দায়িত্ব পালন করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায়ও কাজ করবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে ক্রেতাদের আগ্রহ। গোখাদ্য ও মাংসের মান যাচাইয়ের সুযোগ থাকায় এসব খামারমুখী হচ্ছেন ক্রেতারা। আসন্ন ঈদকে সামনে রেখে নানান রকম অফারও দিচ্ছেন খামারিরা। MS আরিফিন, সময় সংবাদ, কেরানীগঞ্জ। মাদারীপুরে খোলা বাজারে বোতলে বোতলে বিক্রি হচ্ছে ডিজেল, অকটেন, পেট্রোল সহ জ্বালানি তেল। গ্রাম থেকে শহর সবখানে হাট বাজারের মোড়ে মোড়ে এই তেল বিক্রি করছেন ব্যবসায়ী। ফায়ার সার্ভিস বলছে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা না হলে বাড়তে পারে নাশকতা সহ অপরাধমূলক কর্মকাণ্ড, ঘটতে পারে দুর্ঘটনাও। যদিও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর বাজারে মা অয়েল সার্ভিস দোকানের সামনেই বোতলে সারিবদ্ধভাবে রাখা পেট্রোল, ডিজেল ও অকটেন তেল নিয়ম নীতির তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এ জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে। একই চিত্র জেলার 5টি উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম ও শহরের হাটবাজারের মোড়ে মোড়ে দোকানে পাওয়া যাচ্ছে জ্বালানি তেল। অথচ এই দাহ্য পদার্থ বিক্রি করতে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন সহ সরকারের একাধিক দপ্তরের অনুমতির প্রয়োজন থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। এতে একদিকে পরিমাণে কম দেয়া, অন্যদিকে ভেজাল আর দাম বেশি সহ নানাভাবে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। খোলা বাজারে তেল নানাবিধ সমস্যা হয় এবং পাম্পের তেলের চেয়ে কমপক্ষে 5 টাকা 10 টাকা লিটার প্রতি বেশি নেয়। গাড়ির চালাতে গেলে দেখা গেছে যে অনেক সময় এই তেল হঠাৎ পথে আটকে যায়। ফায়ার সার্ভিস বলছে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা না হলে বাড়তে পারে নাশকতা সহ অপরাধমূলক কর্মকাণ্ড, ঘটতে পারে দুর্ঘটনাও। খুচরা বাজারে যদি খোলা জ্বালানি তেল বিক্রি করা হয় এগুলো নাশকতার সম্ভাবনা থাকে এবং আপনি বুঝবেন না কি আসলে
গাড়ির জন্য জ্বালানি দিচ্ছে, কে নাশকতার জন্য জ্বালানি দিচ্ছে, এগুলো আসলে বোঝা যায় না। অভিযান চালিয়ে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা তো পেট্রোল পাম্পগুলোতে সাধারণত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি, আর হাটবাজারে যদি এরকম বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। জেলার 5টি উপজেলায় বৈধ 16টি পাম্পে প্রতিদিন 1,60,000 লিটার জ্বালানি তেল বিক্রি হয়, আর অবৈধভাবে খুচরা বাজারে তেল বিক্রির দোকানের সংখ্যা কয়েকশো। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর খোলা বাজারে বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল। দুর্ঘটনা রোধে এসব দাহ্য পদার্থ বিক্রির বন্ধের দাবি জানিয়েছেন সচেতন মহল। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেনগুলো ভরাট হওয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগ লাঘবে চলতি বছর বিবি রোডের দুপাশে পুরানো ড্রেনের সংস্কার সহ নতুন সোয়ারেজ লাইন নির্মাণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। শেষ হলে ড্রেনের বর্জ্য দ্রুত নিষ্কাশনের পাশাপাশি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার কথা জানায় সিটি কর্তৃপক্ষ। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে ডুবে যায় নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বিবি রোড, তলিয়ে ফুটপাতও। এর সঙ্গে যুক্ত হয় ড্রেনের আবর্জনা। নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ড্রেন সংস্কার। তাদের দুর্ভোগ লাঘবে চলতি বছর বিবি রোডের দুপাশে পুরনো ড্রেনের সংস্কার সহ নতুন সোয়ারেজ লাইন নির্মাণের কাজ শুরু করে সিটি কর্পোরেশন। 7.5 কিলোমিটার দৈর্ঘ্য ও 4 ফুট প্রস্থের ড্রেনটির গভীরতা হবে 8 ফুট। কাজটি শেষ হলে ড্রেনের বর্জ্য দ্রুত নিষ্কাশনের পাশাপাশি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলছেন সংশ্লিষ্টরা। তবে বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। 3-4 ঘন্টা পানি নামে না, রাস্তা পার হওয়া যায় না, ফুটপাতের উপরে পানি আইসা পড়ে, দুর্গন্ধের জন্য সমস্যা হয়ে যায়, এতে স্বাভাবিকভাবে রাস্তা ব্যাহত হয়। ইধারে পানি ইধারে দিতে না, ইধারে পানি দিতে না, এটা তো সমস্যা সমাধান হয় নাই। ভোগান্তিতে কবে আমরা নাঙ্গলবাসী মুক্তি পাবো? আশার বাণী শুনে যাচ্ছি যে এই সমস্যার সমাধান হবে, কিন্তু বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি না। স্থায়ী সমাধান হোক এটা আমরা আশা করি। ড্রেন সংস্কার প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালের ফেব্রুয়ারিতে। তবে চলতি বছরের মধ্যেই কাজ শেষ করার কথা জানায় সিটি কর্তৃপক্ষ। প্রাইমারি ড্রেন যেহেতু এর সঙ্গে সেকেন্ডারি এবং টারশিয়ারি ড্রেন যুক্ত হবে, এবং আমরা আশা করি যে ড্রেনটা নির্মিত হলে আপনার নারায়ণগঞ্জে যে জলাবদ্ধতা এটা সমস্যার সমাধান হবে, এবং আগামী 50 বছরে হয়তো এই সমস্যা থাকবে না আশা করি। নগর ভবনের তথ্য মতে নারায়ণগঞ্জ শহরে ড্রেন নির্মাণ ও সংস্কার প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 39 কোটি টাকা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জের হাওড়া অঞ্চলে। তবে ধান শুকানোর স্থান না থাকায় বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় খাদ্য গুদামের পরিবর্তে নৌকা থেকে কম দামে ভেজা ধান বিক্রি করতে হচ্ছে তাদের। কৃষকদের দাবি, উৎপাদন খরচ বেশি হলেও বাজারে মিলছে না ন্যায্য মূল্য। তবে কৃষি বিভাগ বলছে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে নেওয়া হবে উদ্যোগ। নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ছোট বড় নৌকায় করে ধান আনা হয় নদীর ঘাটে, মেপে মেপে তা তোলা হয় আড়তে। হাওরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে ধনু নদীর তীরে পাইকারি ধানের বাজারে বড় ফসলকে ঘিরে এমন ব্যস্ততা। জেলার বড় বড় হাওরে এরই মধ্যে শেষের পথে ধান কাটা। কৃষকরা বলছেন ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেশি। অন্যদিকে হাওরে ধান শুকানোর জায়গা না থাকায় সরকারি খাদ্য গুদামে তা বিক্রি করা যায় না। এতে নৌকা থেকেই ভেজা ধান বিক্রি করতে হয় 850 থেকে 900 টাকা মন দরে। কৃষকদের দাবি, এতে হচ্ছে লোকসান। পোষায় না তো করবাই কি করার তো কিছু নাই, যে দামে বিক্রি হয় এই দামে তো বেতন লাগবো। রাখার যে সুযোগ নাই, টাকার দরকার। যোগ্যতা কইছি টাকা ছাড়া তো হয় না, টাকার দরকার। আমার ধান হয়েছে মনে হয় 1100 থেকে 1150 মন। আমি কলা নাই, আমি কই হইব এই অপারে কই বিজা ধান বেচতেছি। দাম থেকে প্রায় 10-20 টাকা সবসময় কম হয়। এরপরে মালের আমদানিও প্রচুর আমদানি হয়। আমদানি হইলে এন থেকে আমরা কিনে নিয়ে বিক্রি করি। প্রত্যেক আড়তের মধ্যে আমরা কিনতেছি 780-90 টাকা, এরকম কিনতেছি আমরা বেচতেছি 900-910 টাকা। তবে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে জানাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা আমাদের বিভাগীয়ভাবে মন্ত্রণালয়ে প্রস্তাব দেব, যাতে ভবিষ্যতে কৃষক তার ধান শুকিয়ে মজুত করে
উচ্চ দামে বা প্রত্যাশিত দামে বিক্রি করতে পারে সেই ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। চলতি মৌসুমে কিশোরগঞ্জে বোরো ধানের আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 11 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, কিশোরগঞ্জ। নগর হাটে ধানের ব্যাপক সরবরাহে মন প্রতি 60 টাকা পর্যন্ত দাম কমিয়েছেন মিলাররা। সরকার কেজিতে 36 টাকা ধান কেনার ঘোষণা দিলেও হাটে বিক্রি হচ্ছে 30 থেকে 31 টাকায়। এতে ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। বিস্তারিত জানাতে নগর সরস্বতীপুর হাটে আছেন সহকর্মী MR রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। কৃষি বিভাগ বলছে ইতিমধ্যে জেলার যেসব মাঠ ছিল এই মাঠ থেকে প্রায় 90% ধান কেটে কৃষকের ঘরের তোলা হয়েছে এবং এই ধানগুলো কিন্তু এই মুহূর্তে হাটে তোলা হচ্ছে এবং গত কয়েকদিনে দেখছিলাম যে ধানের যেসব যোগান তা কিন্তু ধাপে ধাপে বাড়ছে এবং হাটগুলোতে ধানের যোগান যতই বাড়ছে দরের জায়গাটা কিন্তু ততই ওঠানামা করছে। গেল কয়েকদিনের ব্যবধানে আমরা দেখছিলাম এই হাটগুলোতে 50 থেকে 70 টাকা দর কিন্তু কমের দিকে, বিশেষ করে কাটারি, নাজির, জিরা এই অঞ্চলে এই ধানগুলো বেশি হয়ে থাকে এবং এই ধানগুলোর যোগান হাটে আজকে যে ক্যাটারি ধান যেটা কেনা বেচা আমরা দেখছিলাম সর্বোচ্চ 1250 থেকে 1280 টাকা কাটারি জাতের। অন্যদিকে জিরা যে ধান, ওটা সরু ধান, এই ধানগুলো কিন্তু সর্বোচ্চ 1300 টাকা বিক্রি হয়েছিল। বিগত দিনে এটা কিন্তু আরো 50 থেকে 70 টাকা বাড়তি ছিল। ধানের যোগান যত বাড়ে দরের জায়গাটা কিন্তু এরকম নামিয়ে দেওয়ার পেছনে আসলে ব্যবসায়ীদের বিভিন্ন যুক্তি তারা দেখিয়ে থাকেন এবং বাড়তি যোগানকেই তারা একরকম দায়ী করছেন বা যোগান বেড়ে দেওয়ার কারণে দরটা তারা কমিয়ে দিয়েছেন। কিন্তু চাষিদের দিক থেকে বরাবরই যে অভিযোগটি আসছে তা হলো যে ধানের যোগানকে ঘিরে কিন্তু স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের মতো করে একটা দর বেঁধে দিয়ে এই বাজারটি নিয়ন্ত্রণ করছেন এবং প্রকৃত অর্থে যে মুনাফাটা, এই মুনাফাটা কিন্তু কৃষকের ঘরে না গিয়ে চাষি ব্যবসায়ীর পকেটে চলে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখছি যে সকালে যারা ধান নিয়ে আসেন ভোর সকাল থেকে বেলা 10টা-12টা পর্যন্ত এই হাটগুলোতে বিপুল পরিমাণ কেনা বেচা হয়, কিন্তু সরকারের দপ্তরের কোনো নজরদারি এখানে কিন্তু পরিলক্ষিত হয় না। ফলে বাজারটি এক ধরনের উন্মুক্ত হয়ে এই ব্যবসায়ীরা তাদের খেয়াল খুশি মতোই কিন্তু দর হাঁকাহাঁকি করে এই বাজারটি তারা নিয়ন্ত্রণ করছেন। এবং এই ক্ষেত্রে চাষিরা সবসময় যে দাবিটি করে আসছেন যে সরকারের যে দর বেঁধে দেওয়া হয়েছে এবার 1440 টাকা অর্থাৎ 36 টাকা কেজি, সেই 36 টাকার জায়গায় এই হাটে কিন্তু কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ 31 থেকে 32 টাকা। প্রতি কেজিতে কিন্তু 4 থেকে 5 টাকা বা 6 টাকা পর্যন্ত কিন্তু অনেকটাই কম। এই কমের কারণে কিন্তু প্রত্যাশিত যে মুনাফা তা কিন্তু চাষিরা এই হাটগুলোতে পাচ্ছেন না এবং এবার খরচের খাত কিন্তু অনেক বেড়েছে চাষিদের দিক থেকে বলা হচ্ছে এবং এই বাড়তি খরচের দিক থেকে একটা প্রত্যাশিত দর তারা সবসময় আশা করছেন এবং এই আশায় এই মুহূর্তে হাটগুলোতে কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না এবং চাষিরা এই ক্ষেত্রে কিন্তু তাদের যে খরচ এবং বাজার ব্যবস্থা, এই বাজার ব্যবস্থার জন্য সরকারের এক ধরনের নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এই প্রকৃত যেন মুনাফা চাষির ঘরে ওঠে এই বিষয়গুলোকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন। এবং জেলা কৃষি বিভাগ বলছে এবছর জেলায় প্রায় 1,93,000 হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এবং এই আবাদের প্রায় 12 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। এই ছিল নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। আবারও জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলনের খবর। 4 দফা দাবি আদায়ে আজ গণসমাবেশের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। এই মুহূর্তে কাকরাইলে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, সর্বশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। মেঘ, টানা তৃতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর যে কাকরাইল মোড় রয়েছে অর্থাৎ কাকরাইল মোড়ের যে মসজিদটি রয়েছে সেই মসজিদের সামনে তারা এখনও অবস্থান করছে। প্রায় 37 ঘন্টার উপরে হচ্ছে তারা এখন পর্যন্ত এই সড়ক ছেড়ে যাননি এবং তারা বলছে যে দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না। এবং একটি নতুন তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা মূলত যে 3 দফা দাবি নিয়ে আন্দোলনটি শুরু করেছিল সেটি এখন 4 দফাতে রূপান্তর হয়েছে এবং সেই সঙ্গে তারা গতকাল রাতেই কিন্তু শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন আজ 10টা বাজে ঠিক এই 10টায় কিন্তু এই কাকরাইল মোড়ে তারা একটি গণসমাবেশ করা রয়েছে যেখানে কিনা হচ্ছে প্রাক্তন যে সকল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারাও এখানে যুক্ত হবেন এবং সেই সঙ্গে দুপুরের পর অর্থাৎ জুম্মার পরপরই তারা গণ অনুষ্ঠানে যাওয়ার কর্মসূচি কিন্তু দিয়েছেন। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত তারা আবাসন ভাতা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস
অ্যাপেক্সের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের 4 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কিন্তু আজ অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এই শিক্ষার্থীদের যে আন্দোলন এবং যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে শিক্ষকরা কিন্তু একত্রতা প্রকাশ করে কিন্তু তাদের সাথে 3 দিন ধরে কিন্তু এই একই জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন। এবং সেই সঙ্গে এখন আমরা দেখছি যে কেউ শুয়ে আছেন, আবার কেউ বসে আছেন, আবার এখন পর্যন্ত আমরা দেখছি যে অন্য কেউ খোঁজ গল্পে মেতে যেভাবে পারছেন এই কর্মসূচি পালন করছেন। এবং সেই সঙ্গে তারা বলছে যে সুস্পষ্ট বার্তা দিয়ে তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই সড়কটি মোটেও ছেড়ে চলে যাবেন না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে। এবারে দেশের বাইরের খবর। তুরস্কে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা মুখ থুবড়ে পড়েছে। শুক্রবার আলোচনা হতে পারে এমন সম্ভাবনা থাকলেও নির্দিষ্ট কোনো সময় এখনও ঘোষণা করা হয়নি। আলোচনার প্রস্তুতি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার সরাসরি বৈঠক ছাড়া এই সংঘাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয়। তুরস্কের ইস্তাম্বুলে দীর্ঘদিন পর রাশিয়া ও ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনার কথা থাকলেও বৃহস্পতিবার তা বাস্তবে রূপ পায়নি। দুই দেশের প্রতিনিধিরা আলোচনার আগে বিভিন্ন স্থানে অবস্থান করলেও আলোচনা শুরুর কোনো নির্দিষ্ট সময় বা সূচি জানানো হয়নি। ইস্তাম্বুলের এক প্রাসাদের সামনে সাংবাদিকদের উপস্থিতি এবং রাশিয়ার পূর্ব ঘোষণার পরও পরিস্থিতি ছিল অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। আলোচনার আগে রুশ প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ভ্লাদিমির পুতিন পররাষ্ট্রমন্ত্রী কিংবা শীর্ষ উপদেষ্টাদের না পাঠিয়ে রাশিয়া শুধু উপমন্ত্রী ও সহকারীদের পাঠানোয় আলোচনার গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তাদের দল ইস্তাম্বুলে উপস্থিত এবং তারা গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। তবে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ এসেছে রাশিয়া আলোচনার পরিবেশকে শুধু প্রদর্শনমূলকভাবে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। শান্তি আলোচনায় রাশিয়া ইউক্রেনের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তুরস্কে ন্যাটোর এক বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয় যতক্ষণ না তিনি ও পুতিন সরাসরি বৈঠকে বসবেন। ট্রাম্প বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের পথে এই মন্তব্য করেন এবং জানান, পুতিন না থাকায় আলোচনায় তাৎপর্যপূর্ণ কোনো অগ্রগতি আসবে না বলেই মনে করেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। সৌদি আরব কাতারের পর সংযুক্ত আরব আমিরাতের মধ্য দিয়ে 3 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে 10 বছরে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অন্যদিকে মার্কিন বাজার থেকে বছরে 5 লাখ এআই চিপ আমদানির অনুমতি পেয়েছে আমিরাত। এছাড়া দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ট্রাম্পকে প্রদান করা হয়েছে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। স্থানীয় সময় বৃহস্পতিবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অতিথিকে দেয়া হয় রাষ্ট্রীয় অভ্যর্থনা। সফরের এক পর্যায়ে ট্রাম্পকে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ ঘুরে দেখান আল নাহিয়ান। এরপর আবুধাবির আল ওয়াতান প্রাসাদে তাকে প্রদান করা হয় অর্ডার অফ জায়েদ, যা আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয়া হয়। প্রাসাদে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে অংশ নেন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। আলোচনায় উঠে আসে উন্নত এআই চিপ সরবরাহ ও তথ্য কেন্দ্র নির্মাণের বিষয়। প্রাথমিক চুক্তির আওতায় প্রতি বছর 5 লাখ চিপ আমদানির অনুমতি পাবে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আগামী 10 বছরে যুক্তরাষ্ট্রে $1,40,000 কোটি বিনিয়োগের ঘোষণা দেন আমিরাতের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্তের ঘোষণা দিয়ে সফর শেষ করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, এটি একটি বিশেষ অংশীদারিত্বের সূচনা। শুক্রবার ওয়াশিংটন ফেরার কথা রয়েছে ট্রাম্পের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এবারে খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ সামনে রেখে দুবাইয়ে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় বিকেল 5টায় শুরু হওয়া প্র্যাকটিস চলে 2 ঘন্টারও বেশি।
ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফিল্ডিংয়েও। 3 মাসের ব্যবধানে আবারও আইসিসি ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মরুর দেশে গিয়েছিল ফিল সিমন্স শিষ্যরা। তবে এবারের দলটার লক্ষ্যটা ভিন্ন। দলের নতুন কাণ্ডারু লিটন দাস টি-20তে পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব। অধিনায়কত্বের শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ সিরিজ দিয়ে। মূলত পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই আয়োজন করা হয় এই 2 ম্যাচের। দল যখন দেশ ছাড়ে তখনও অনিশ্চয়তা ছিল আদৌ সেই সিরিজ অনুষ্ঠিত হবে কিনা। তবে সরকারের গ্রিন সিগন্যালে কেটে গেছে শঙ্কা, যদিও বল এখন বিসিবির কোর্টে। প্রথম দিনের অনুশীলনে সিরিয়াস দেখা গেছে বাংলাদেশ দলকে। ম্যাচ ভেন্যু শারজা হলেও বাংলাদেশ দল অনুশীলন করেছে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে। শুরুতে বেশ খানিকটা সময় হয় স্কিল ট্রেনিং। দেশে ম্যাচ সিনারিওতে বেশ কয়েকটি সেশন পেয়েছেন ক্রিকেটাররা। তবে মূল চ্যালেঞ্জ আরব আমিরাতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। বছরের এই সময়টা তাপমাত্রা একটু বেশি থাকে দেশটিতে, তাই প্রতিপক্ষের সঙ্গে আবহাওয়ার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। স্কিল ট্রেনিং এর পর দীর্ঘ সময় হয় ফিল্ডিং অনুশীলন। নতুন ফিল্ডিং কোচের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নিজেদের উন্নতির দিকেই চোখ কোচ জেমস প্যামেন্টের। ওয়ানডে কিংবা টি-20 সংযুক্ত আরব আমিরাত কোনো ফরম্যাটে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি। স্বাগতিক দলটা চাইবে সেই রেকর্ড এবার বদলাতে। এর আগে 2022 এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একই দলের বিপক্ষে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল লাল সবুজ। এদিকে 2 ম্যাচের সিরিজ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট। আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগে শেষ 5 ম্যাচে মাত্র 1 জয় পাওয়ায় নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাহুল চোপড়াকে। আসন্ন সিরিজের জন্য আবারও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ওয়াসিম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবাসন ভাতা সহ 4 দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। কাকরাইলে সমাবেশ ও গণ অনশনের ডাক। পুলিশের হামলার দিনকে কালো দিবস ঘোষণা। খরস্রোতা পদ্মায় ধুধু বালুচর ফারাক্কার প্রভাবে শুকনো মৌসুমে হারিয়ে যায় অর্ধেক নদী। জীবন জীবিকায় টান। গঙ্গা চুক্তি নবায়নে গ্যারান্টি ক্লজ রাখতে চায় বাংলাদেশ। 2 দশক ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে আছে 10,000 কন্টেইনার। দুর্ঘটনা এড়াতে নিলামে বিক্রির আদেশ। ধ্বংস করা হবে বিপজ্জনক পণ্য। 6 মাসে নিষ্পত্তির আশা কাস্টমসের। এ ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।